প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মুজাম্মেল হক চঞ্চল, বিশেষ প্রতিনিধি দৈনিক যুগান্তর। আরও রয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মহাসচিব, সেন্টার ফর সিভিল রাইটস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। আমরা শুরুটা করবো মুজাম্মেল হক চঞ্চলকে দিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ 2025 এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, এবং সেখানে যেটা রাখা হয়েছে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। সঙ্গে আরেকটি বিষয় রাখা হয়েছে, বিচারটা 120 দিনের মধ্যে করে ফেলতে হবে। কি বলবেন? আসলে যে আইনটা অধ্যাদেশ করেছে এটা একটা ইতিবাচক এবং একটা ঐতিহাসিক আইন বলবো আমি। কারণ এই বাংলাদেশে বিভিন্ন সময়, আমি বলবো না শুধু এই সময়, বিভিন্ন সময় স্বাধীনতা পরবর্তী সময়, আমরা স্বাধীন বাংলাদেশের পরবর্তী সময় বিভিন্ন সময় গুমের শিকার মানুষ রঙে দেখেছি। অনেক গুম হয়েছে। ছোটবেলায় শুনতাম গ্রামের পাশে এক লোককে নিয়ে গেছে, কেই বা কারা নিয়ে গেছে তার কোনো হদিশ নেই। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে গেছে, বিভিন্ন সামাজিক লোক, সাংস্কৃতিক লোক, পেশার লোকজনদেরকে নিয়ে যাওয়া হতো। বাট গত 17 বছর এই ফ্যাসিস্ট আমলে যতটা গুম হয়েছে, এরকম মনে হয় গুমের সংখ্যা ইতিহাসের রেকর্ড অত বিরল বলবো আমি। বিশ্বের কোথাও এরকম কোনো সব মিলিয়ে এত গুম হয়েছে কিনা আমার জানা নেই। এইটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের এবং যারা ছিলেন তাদের আমার আত্মশান্তি পাবে না, আর মারা গেলেও আত্মশান্তি পাবে না যে তারা যে অত্যাচার মানুষের উপর করেছে। তবে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে অন্তত এই গত 14 মাসে কিছু করতে না পারুক, অন্তত এই আইনটা করে গেছে। হয়তো ভবিষ্যতে এই আইনের মাধ্যমে ওদের বিচার হবে। ব্যারিস্টার শাহরিয়ার, আসলে কেউ বলেন যে গুম হত্যার চেয়েও নির্মম। কারণ কেউ যখন মারা যান বা নিহত হন, সবাই তার লাশটা পায়, তাকে কবর দেয় এবং তার জন্য দোয়া করে। কিন্তু গুম যখন হয়ে যায় কোনো ব্যক্তি, তখন আসলে সে কি দোয়াটা করবে? তার আত্মার মাগফিরাত কামনা করবে, না তার মুক্তির জন্য করবে? এবং আপনি আরও জানেন নিশ্চয়ই যে একটা গুম হওয়া ব্যক্তি শুধু তার পরিবারে নানান ধরনের অর্থনৈতিক প্রভাব ফেলে। তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, কারণ মৃত্যু সনদ না থাকলে সেটা আর চালু করা যায় না। সব মিলিয়ে একটি ভয়াবহ একটি চিত্র, এবং এই ভয়াবহ চিত্র আমাদের মুখোমুখি হয়েছে শত শত মানুষ, এবং আয়নাগর হয়েছে। যারা আয়নাগর থেকে বেরিয়ে আসছে, আমরা দু একজনকে যাদেরকে দেখছি, তাদের বর্ণনা আসলে শোনা যায় না, এমন একটা অবস্থা। এখন এই যে আইনটা করা হলো, এই বিষয়ে আপনার মতামত জানতে চাইবো এই কারণে, যেহেতু আপনি একজন আইনজীবী। আরেকটা বিষয় হলো যে এই যে গুমের বিচারটা শুরু হয়েছে, বিতর্ক রয়েছে। কিছু সংখ্যক নিরাপত্তা বাহিনী মানে সশস্ত্র বাহিনীর সদস্যদের এই আসামি করা হয়েছে, এগুলো নানান ধরনের বিতর্ক চলছে আর কি। গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই আইনের দুইটা আমার কাছে মনে হয় লিমিটেশন। একটা হচ্ছে টাইম ফ্রেম দেওয়া। ওই টাইম ফ্রেমে যদি আপনি বিচার শেষ করতে না পারেন তাহলে কি হবে এটা বলা নেই। তাহলে এটা ম্যান্ডেটরি না ডিসক্রিশনারি। দ্বিতীয় কথা, উই ডোন্ট হ্যাভ স্পেশাল আমাদের একটা ট্রাইব্যুনাল করা নাই, যে ট্রাইব্যুনালটা খালি গুমকে নিয়েই করবে। আপনি জানেন যে আমাদের আদালত মামলায় জর্জরিত। যখন জর্জরিত তখন আপনাকে অবশ্যই এমন একটা টাইম ফ্রেম দিতে হবে যে টাইম ফ্রেমটা রিজনেবল এবং রেশনাল। এখানে কিন্তু দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে আছে, কিন্তু দেখেন দ্রুত বিচার ট্রাইব্যুনালকেও টাইম ফ্রেম দেওয়া আছে। একটা মামলা ওই টাইমের মধ্যে শেষ হয় না। তবে হোপফুলের বিষয়টা কি, গুম যে একটা অপরাধ এবং এটার শাস্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাতে হবে কি, যে এই কাজে ইনভলভ হতে যাক তাকে একটা মানে প্রথমে তার বিবেককে একটা নাড়া দিবে, আমি এই কাজ করলে আমাকে একটা কনসিকুয়েন্স ফেস করতে হবে। রাইট। কিছু লোকের জন্য যেমন বলা হচ্ছে ইনস্টিটিউশনকে দায়ী করতে পারবেন না, আবার আপনাকে টোটাল সিস্টেমটা চেঞ্জ না করে আপনি একটা ইনস্টিটিউশনে কয়েকজনকে ধরে নিয়ে এসে ফাঁসি দিয়ে সেটা কোনো সলভ না। এই যে বাস্তবতা, তার মানে কি আপনি আপনার পার্সোনাল ইউজের জন্য আপনি যখন রাষ্ট্রযন্ত্রকে ইউজ করতেছেন, দ্যাটস ভেরি মানে অ্যানোয়িং। তাদেরও তো সন্তানরা আছে। গুম যে একটা অপরাধ, এটা আইনের মাধ্যমে আজকে স্বীকৃতি হলো। এর আগে পিনাল কোডে এরকম গুমের বিষয় কিছু ছিল না। তো আমাদেরকে দেখতে হবে যেন কোনো নিরপরাধ লোক এই শাস্তি না পায়, যেটা নিয়ে অনেকেই বলছে ব্যবসা করার কথা। এটা কিন্তু গুমের যারা জড়িত তাদের যেন অবশ্যই শাস্তি হয়, এবং সেটা ব্যক্তিকেন্দ্রিক হতে হবে। যদি কোনো ইনস্টিটিউশন যদি এর সাথে জড়িত থাকে তাকে আপনি রিফর্ম করবেন, কিন্তু কোনো একটা পার্টিকুলার এজেন্ডা বাস্তবায়নের জন্য গুমকে যেন আবার ইউজ করা না হয়। আর ভবিষ্যতে এই নতুন বাংলাদেশে যেন এই গুমের কালচার, কোনো নতুন মনস্টার বা ফ্যাসিজম তৈরি না হয়। এই জন্যই কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হলে এই গুমটাও বন্ধ হয়ে যাবে, একটা জবাবদিহি সরকারও তৈরি হবে। আর আইনকে আমি স্বাগত জানাই, নিঃসন্দেহে এটা একটা বলবো যে এক্সেপশনাল কাজ এই সরকার শুরু করছে, তার সনদের ম্যান্ডেট
অনুযায়ী। মোজাম্মেল হক চঞ্চল, জুলাই সনদ নিয়ে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। যেহেতু রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব দিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যে তারা মিটমাট করে নিজেরা বসে ঠিকঠাক করে তাদেরকে জানাবে, নতুবা তার মতো করেই তারা করবেন। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা ভাবছিলাম 4 দিন যাওয়ার পরে কোনো লক্ষণ নেই, কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে একটা লক্ষণ দেখা যাচ্ছে। প্রস্ফুটিত হয়েছে। অলরেডি শাহরিয়ার বলছিলেন যে প্রস্ফুটিত হয়েছে আলোচনাটা। আমরা আশা করছি যে শিগগিরই তাদের নিজেদের প্রয়োজনেই রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসবে। আসলে বিষয়টা দাঁড়ালো এই যে আসলে রাজনৈতিক দলগুলোর বিকল্প নেই, যেহেতু নির্বাচন সামনে এবং কোনো রাজনৈতিক দলই নির্বাচনের বাইরে থাকতে রাজি নয় বা নির্বাচন ব্যাহত কেউ চাচ্ছে না। অনেকে এই কারণেই হয়তো বলছেন যে তারা নিজেরা হয় সমাধানে পৌঁছবে অথবা সরকার যেটা দেবে সেটা মেনে নেবে। আপনার কি মনে হয়? জুলাই সনদ বাস্তবায়ন হলো, ধরেন আজকে একটা ঘোষণা দিল, কালকে আপনার নেতৃত্বে একটা দল ক্ষমতা আসলো 2/3 মেজরিটি নিয়ে, যেটা ফ্যাসিলিটি 262 আসন নিয়ে আসছিল, অথবা বিএনপি 2001 সালে 207 2/3 মেজরিটি নিয়ে এসেছিল। তখন যদি এই জুলাই সনদ আপনার সংসদে গণভোট হলে সেটা বাতিল করা কঠিন। আমি এমন বলি, বাংলাদেশে কিন্তু আপনি আবার গণভোটের কথা বলছেন, গণভোটের যে আইন, সংসদ থাকতে হবে, সংসদ থাকার পর কিন্তু গণভোট হতে হবে। এই যে আইন আপনি এখন গণভোট সংসদ ছিল না, সংসদ ছিল না, সংসদ ছিল না, কিন্তু আমি বলি আপনাকে, কিন্তু পরবর্তী এখন তো আপনি ওই আইনে চলতেছেন না, তো আপনি তো ওই আইনে চলতেছেন, অন্য সরকারি ওই আইনে চলতেছে, মার্শালের মধ্যে তো আমরা নাই, আমরা মার্শালের মধ্যে আছি। জিয়ার সময় প্রেক্ষাপট ছিল একরকম, এখন প্রেক্ষাপট আর একরকম, আইনেই তো আমরা নাই। মার্শাল যখন জারি হয় সেটা একটা পার্ট, কিন্তু এখন তো আমরা সেই পার্টে নাই। আমি আপনার যেই জিনিসটা বলি, কাজেই এই যে জামাত, বিএনপি অথবা এনসিপি, তারা যাই মুখে যাই বলুক, তারা সবাই নির্বাচন করবে, সবাই এখন আপনার আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত, এবং জামাতে কটা পাবে, কোথায় তার কনফার্ম করে নাহিদ ইসলাম কোথায় নিশ্চিত হবে, আসিফ কদর ইসলাম, যারা ইসলামকে কোথায় দেওয়া হবে, তারপরে তারেক রহমান সাহেব তার বিভিন্ন আপনার পার্টির বড় বড় নেতৃত্ব কোথা থেকে কনফার্ম করবে, তারা কিন্তু অলরেডি পদ্মা অন্তরে সব সেট আপ হচ্ছে। সামনের নির্বাচনটা সব রাজনৈতিক দল চায়, কারণ তারা জানে নির্বাচন না হলে তাদের ক্ষতি সবচেয়ে বেশি। এই কারণে অনেক বিশ্লেষক বলছেন যে জুলাই সনদের ব্যাপারে যাই হোক না কেন হয়তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে। আসলে কি মানবে? অবশ্যই মানে, আমার মনে হয় অবশ্যই মানবে। কারণ কি, তাদের সবারই কিন্তু ক্ষমতার ইচ্ছা, কারণ ক্ষমতায় যেতে হলে, ভাগাভাগি করতে হলে তাদের এই জুলাই সনদ মানতে হবে, এবং তারা নির্বাচনে যাবে। আপনি দেখছেন যে বিএনপি অলরেডি তাদের ঘোষণা করছে, জামাত কিন্তু 298 সিটি ঘোষণা করছে অনেক আগে। এখন এনসিপি ঘোষণা করতেছে, বললাম 300 দিব, এখন প্রতিদিন তারা কমাচ্ছে। জামাত অনেক জায়গা থেকে কিন্তু সরে আসতেছে, জামাত তাদের কৌশল, তারা মুখে বলতেছে আমরা গণভোট নাহলে যাবো না, কিন্তু অলরেডি তাদের কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলা কিন্তু তারা অলরেডি কাজ শুরু করে দিচ্ছে। বিএনপি শুরু করছে, এনসিপি কাজ শুরু করছে। এখন কথা হচ্ছে গণভোট, যদি আপনি অনেকে বলে গণভোট আগে দিতে হবে, আচ্ছা আমরা সবাই জানি যে একটা নির্বাচন হলে প্রার্থীরা সবাইকে নিয়ে, লোকজনকে নিয়ে আপনার ভোট কেন্দ্রে যায় অথবা নেওয়ার চেষ্টা করে। গণভোট হলে কি আপনার মনে হয় যে ওই গণভোটটা, আমার তো মনে হয় আশঙ্কা নির্বাচনের দিন গণভোট অথবা নির্বাচনের পরে অথবা নির্বাচন যাই হোক। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মহাসচিব, সেন্টার ফর সিভিল রাইটস। রয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মোজাম্মেল হক চঞ্চল। ব্যারিস্টার শাহরিয়ার, আমরা একটু গণভোটের বিষয় নিয়ে আসি। এখানে দুটো বিষয় সামনে আসছে। একটা হলো গণভোটের সময়টা খুব সীমিত একটা বিষয়, আরেকটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি বলেছেন যে এত কম সময়ের মধ্যে গণভোট সম্ভব নয়। তিনি আরো বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে, সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না। কি বলবেন? প্রথমে আমার ভাই, উনি বর্ষিয়ার মানুষ, আমরা যদিও ইয়ারমেট, কিন্তু আমি ওনার সাথে দ্বিমত পোষণ করতেছি। প্রথম জিনিস, এই কনস্টিটিউশনটা নাই, আপনি ভোট করবেন কিসে? আমি কিন্তু বারবার সবসময় একটা বলতেছি, আপনি যে ভোট করবেন, অন্তর্বর্তীকালীন সরকার
এই কনস্টিটিউশনে নাই। নাই। অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ নিছেন সেটাই কনস্টিটিউশন নাই। 2/3 অফ দিস কনস্টিটিউশন অকার্যকর। আপনি যে জুলাই সনদ ঐকমত্য কমিশন করলেন কিসের ভিত্তিতে করলেন? কোন কনস্টিটিউশন কোন বিধানের মধ্যে করলেন? এর একটা জবাব হতে পারে, আমি বলে দিচ্ছি যে আপনাকে। 5ই আগস্টের বিপ্লবের এই জায়গাতে আসছেন, তাহলে আপনি হচ্ছে কি একটা বিপ্লবের সরকার, অবশ্যই আপনি হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার সরকার, নিঃসন্দেহে। এবং আপনি হচ্ছে লেজিটিমেসি কি জনগণের সার্বভৌম লেজিটিমেসি। হুম, এই লেজিটিমেসিটা একটু আগে যে বললেন, দেখেন আমরা ইতিহাস ভুলে যাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের বিকাশ করার জন্য, বাকশাল থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য সে প্রথম কাজটা কি করছেন? গণভোট দিচ্ছেন, তারপর তো পার্লামেন্ট ইলেকশন দিচ্ছেন। জি, জি। আপনি এটা ভুলে যাচ্ছেন কেন? আপনি যে দল, শুনেন, মুক্তিযুদ্ধে আমরা অনেকে অনেক কথা বলি, আমার কাছে মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেয়ে মুক্তিযুদ্ধ আর কেউ বেশি ধারণ করছে, এই কথা যদি কেউ বলে তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় মনে হয় অপমানিত। কারণ সে যদি রিকনসিলিয়েশন করতে পারে, আজকে আপনি গণভোটটা দিচ্ছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা কি ছিল? তার কর্মপন্থা, তার নীতি, তার অনুসৃতি। জি। আপনি হা না বলেন, তিনি তো পারতেন যে পার্লামেন্ট ইলেকশনের পরে এটা করতে। করা যাবে না। কেন যাবে না? আপনি তো ভোটটা করবেন পার্লামেন্ট ইলেকশন তো একটা কিছুর ভিত্তিতে, গণভোটের মাধ্যমে যে জুলাই সনদ হবে সেটা কি হবে? আপনাকে গিভ ইউ দ্য বেসিস, সেই বেসিসের উপর ভিত্তি করে আপনি ইলেকশন করবেন। এখন আপনাকে বলি, হ্যাঁ করা যেতে পারে, 1 ঘন্টা আগে হলেও গণভোট আপনাকে আগে করতে হবে। সেটা হচ্ছে ইলেকশনের দিনও যদি করেন তাহলে কি হচ্ছে, আগে গণভোটের রেজাল্টটা দিবেন, তার পরক্ষণে আপনি কি দিবেন। এখানে একটা প্রশ্ন আপনি ভালো একটা জিনিস উঠিয়েছেন, সেটি হলো কেউ কেউ বলছেন, জি, বিশেষ করে জামাত, এনসিপি, ওনারা বলার চেষ্টা করছেন যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন যদি একদিনে হয় তাহলে গণভোটের কোনো গুরুত্ব থাকে না। আইনগত বিষয়টা আমাদের বলবেন? আমি আপনাকে বলছি আইনগত। আমি হচ্ছে প্রথম মানুষ যে এই জুলাই সনদের আজকে যেটা বললেন, এই পরিকল্পনাটা প্রথম সেন্টার ফর সিভিল রাইটসের ইয়াতে জুন মাসে বলছি যে একটা আদেশ হতে হবে, আদেশের ভিত্তিতে একটা গণভোট হতে হবে, একটা গণপরিষদ হতে হবে, এবং সেই গণপরিষদ হবে যে পার্লামেন্ট জিতবে সেই পার্লামেন্টই ডুয়েল ফাংশন করবে। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন ওখানে আমি বলছিলাম, দেখেন যদি আপনি গণভোট আগে করেন তাহলে আজকে যে অর্থনৈতিক অবস্থা, তাতে আপনি 2টা ভোট করার মতো আমাদের অর্থনৈতিক সক্ষমতা আছে কিনা। সেকেন্ড, আর একটা ইতিহাস বলে 3টা গণভোটে কিন্তু সেরকম লোক আসেনি। সো টার্ন আউট ইজ এ বিগ ফ্যাক্টর। আমরা জুলাই সনদটাকে আপনি যখন গণভোটে দিচ্ছেন, সেই গণভোটটা আমি বললাম যে এই টার্ন আউটটা ভোটের দিন হলে বেশি হবে, অন্যদিন কম হলে 30% যদি হয় তাহলে কি বললেন না হবে 70% এর বিপক্ষে ছিল। সেই জন্য আমার কথা যে সংসদ ইলেকশনে যে টার্ন আউটটা হয়, গণভোটের দিন তো সেই টার্ন আউটটা জেনারেলি কম হবে, ইতিহাস তাই বলছে। সেই জন্য আমি প্রস্তাব করেছিলাম যে হ্যাঁ, গণভোটটা এবং ইলেকশনটা একই দিনে হতে পারে। এখন আপনি দেখেন, গতদিন আমিরে জামাত বলছে যে নভেম্বরে হতে হবে, নট নেসেসারি। কিন্তু আপনি দেখেন জিয়াউর রহমান যে গণভোটটা করছেন সেটা করছিলেন 22 দিন পর, এরশাদ সাহেব যে ভোটটা করছেন সেটা করছেন 29 দিন পর। সো স্টিল তফসিল ঘোষণা যদি ডিসেম্বর মাসে আপনি 4 বা 5 তারিখে ধরে রাখেন, ইলেকশন ধরে রাখেন 12 ফেব্রুয়ারি, তাহলে আপনি ডিসেম্বরের 12 তারিখে আপনি কি করতে চাচ্ছেন? যে তফসিল ঘোষণা করবেন। তাহলে 12 তারিখের আগে কিন্তু স্টিল আপনার একটা সময় আছে গণভোট করার। কিন্তু আমার মনে হয় রাজনীতিবিদরা রাজনৈতিক পরিপক্কতা দিয়ে এই গণভোটটাকে কোনো ইস্যু বানাবেন না। তারা কি জুলাই সনদের আদেশটা এখনো হয়নি। জামাতে ইসলাম যেটা 11 তারিখে যেটা দিছে, বলছে আপনি জুলাই আদেশটা দেন, সে আদেশের মধ্যে আপনি বলে দেন যে গণভোটটা কবে হবে, তাহলে কিন্তু আপনি একটা লিগ্যাল বেসিস পান। আর আমরা যত কথাই বলি, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিলে 5th অ্যামেন্ডমেন্ট 7th অ্যামেন্ডমেন্টে দুটাকে কি করছে? বাতিল করে। এই যে ভাই বললো যে গণভোট ইলেকশনের পরে দেন, আপনার ইলেকশনে তো অবৈধ হয়ে যাবে। এই জিনিসটা তো একটা ছোট বাচ্চাও বুঝবে। আসলে ভোটের যে জনমিতি টোটালটাই পাল্টে গেছে, যার কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু ভোটের হিসাব মেলাতে পারছে না। আপনাকে মাথায় রাখতে হবে 4 কোটি ভোট, মানে 40% ভোটার এখন একদম ইয়াং, যারা কোনোদিন ভোটই দেয়নি। 25 বছর। আওয়ামী লীগ আসলে যেভাবেই বলুন না কেন, তারাই 2-1টা মিছিল করা, সাক্ষাৎকার দেওয়া ভারতে বসে, আওয়ামী লীগ আসলে দেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কেন হয়ে যাবে? তাদের কার্যক্রম হয়ে যাবে। আপনি লক্ষ্য করছেন না যে বিএনপি প্রার্থী দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, না বাতিল হয়ে যাচ্ছে। তার মানে এরা কোথায় কোথায় আশ্রয় নিচ্ছে আপনি বুঝতে পারছেন? রাজনীতির প্রচলিত ধারণা পাল্টে গেছে। কারণ হলো সোশ্যাল মিডিয়ার কারণে এখন সবকিছু সামনে চলে আসে। আমি আপনি এখানে কি বললাম না বললাম কিচ্ছু আসে না, বিশেষ করে ইয়াংদের তো নয়ই, এরা সবকিছু জানে। হাদিয়া ইয়ানত এই ধরনের বিতর্ক, এই ধরনের বিতর্ক রাজনৈতিক ইয়ানত আপনাকে বলে দিই, ইয়ানত জিনিসটা কি আমি আপনাকে বলে দিই। নবীর সময়ও কি হয়েছে দেখেন, যখন যুদ্ধে যাওয়া হয়েছে তখন তোমরা কার কি আছে সব কিছু দান করো, মেয়েরা হাত থেকে কান থেকে সোনার সবকিছু দিয়ে দিচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম যে করে
যে সমর্থন করে সে প্রতি মাসে একটা চাঁদা দেয়। এবং আপনি জানেন কিনা জানি না, জামাত ইসলাম পলিটিক্স করে তাদের সবাই বেতনভোগী। আপনি জানেন আমাদের আমিরও হচ্ছে মাসে বেতন পায়। রাজনৈতিক দলগুলোর কাঠামো জানা দরকার। আমরা যারা মিডিয়ার লোক তাদের রাজনৈতিক দলের প্রত্যেকটা দলের কাঠামো দরকার। বিএনপি দলটা কিভাবে চলে, সাংগঠনিক সাংগঠনিক কিভাবে চলে আমরা এটা সেটা জানি। বিএনপি ধরুন ময়মনসিংহে একটা বড় সমাবেশ করবে, এই টাকাটা সে কিভাবে, লক্ষ লক্ষ টাকা লাগে তো, এই টাকাটা তারা কিভাবে সংগ্রহ করে। আমরা অতীতে যেটা দেখতাম সেটা হলো তাদের শুভাকাঙ্ক্ষীরা বড় বড় অনুদান দিত, ব্যবসায়ীরা অনুদান দিতেন, হ্যাঁ, তারপরে এই মিটিংটা সম্পূর্ণ হতো। এটা হলো একটা দিক। আর জামাত ইসলাম এই সংগঠন, বিএনপির সংগঠনটা কিভাবে চলে সেটা কিন্তু আমি জানি না, সংবাদকর্মী আমি জানি না, তাদের অভ্যন্তরীণ সংগঠনের নানান কাজকর্ম টাকাটা কোত্থেকে পায়। জামাত ইসলাম হলো ক্যাডার ভিত্তিক সংগঠন। জামাত ইসলাম করতে হলে নিজে টাকা দিতে হয়। এটা হলো তাদের, আপনি তাদের গঠন দেখলে পারবেন এক একটা দলে এক একটা প্যাটার্ন রয়েছে। এই কারণে ইয়ানত হাদিয়া এই পুরনো বক্তৃতা দিয়ে লাভ নেই। কারণ হলো জামাত ইসলামের সাংগঠনিক কাঠামো আর অন্যান্য রাজনৈতিক কোনো মিলই নেই। এই কারণে আমাদের জামাত ইসলামকে বুঝতে প্রবলেম হয়। সব ঠিক আছে, জামাতের যে সুবর্ণ যারা জামাত করে তারা টাকা দিচ্ছে, মানে দলকে টাকা দিচ্ছে, আর যারা বিএনপি করতেছে তারা দলকে টাকা দিলে ওটা অপরাধ হয়ে যাবে নাকি? না না, কোনো অপরাধ হবে না। মনে হচ্ছে যে টেম্পো স্টেটে টাকা নিচ্ছে, কোথায় নিচ্ছে আপনি একটা প্রমাণ দেখেন। এই কথা আর বলেন না, বলেন কোথায় একটা টাকা নিচ্ছে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মোজাম্মেল হক চঞ্চল, রয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনারা দুজনেই জানেন, যত তর্ক বিতর্ক যাই হোক না কেন, আলটিমেটলি রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে নেমে পড়েছে। যাও একটু কম ছিল বিএনপি 237টি আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর কিন্তু এখন নির্বাচনী আবহাওয়া তুঙ্গে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বিএনপির প্রার্থিতা নিয়ে ভালো মন্দ দুটো দিকই রয়েছে। ভালো দিক হলো এখানে যারা খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করতেন তাদের অনেকেই প্রার্থী করা হয়েছে, আমরা লক্ষ্য করেছি, এবং তাদের বিরুদ্ধে অভিযোগটা অনেক অনেক কম। আরেকটা বিষয়, তরুণদের জায়গা দেওয়া হয়েছে, এটা হলো এই দলটির ভালো দিক। এবং যে যতই সমালোচনা করুক না কেন, আমার ব্যক্তিগতভাবে সংবাদকর্মী হিসেবে আমি এই প্রার্থীদের কোনো না কোনোভাবে অন্তত 75% প্রার্থীকে চিনি। আমার মনে হচ্ছে যে বিএনপি একটা ভালো প্রার্থী দিয়েছে সব মিলিয়ে। এর চেয়ে ভালো দেওয়া আসলে সম্ভব ছিল না। কিছু আসলে তো সমস্যা থাকেই। কিন্তু এই প্রার্থী ঘোষণার পরেই একজন বলছিলেন যে বিএনপি প্রার্থী ঘোষণা করলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, মজা করে বলেছিলেন। তৃতীয় বিশ্বযুদ্ধ না লাগলেও আসলে খুব ঝামেলা হচ্ছে চতুর্দিকে, ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, রেল লাইন অবরোধ হচ্ছে, এবং অনেকে এটা মানতেও চাচ্ছেন না। এবং আমরা দেখলাম যে গতকাল জামালপুরের একটি আসনে যাকে বাদ দেওয়া হয়েছে, উনি হেলিকপ্টার দিয়ে সেখানে অবতরণ করেছেন এবং সেখানে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছে স্বতন্ত্র হিসেবে। এখন আমার প্রশ্ন হলো আপনার কাছে যে এই বিএনপির একটা বিদ্রোহ হচ্ছে, এটা সামাল দিবে কিভাবে, আপনার কি মনে হয়? বিএনপি বিদ্রোহ হচ্ছে, বিএনপি কি সামাল দেবে বিএনপি নেতারাই ভালো বলতে পারবেন। বাট আমার সাংবাদিকতার দৃষ্টিকোণ যেটা বলতে পারি যে একটি বড় দল, সব জামাত ইসলাম হতে পারে, এনসিপি হতে পারে, বিএনপি সবচেয়ে বৃহৎ দল এখন, এবং তার তিনবার এই দেশকে আপনার পরিচালনা করেছে। আমার মনে হয় যে উনি এই পরিস্থিতি সামাল দিয়ে দেশকে একটা সুন্দর সুষ্ঠুভাবে অনেকে বলছেন যে উনি যদি দেশে চলে আসতেন তাহলে অনেক সমস্যার সমাধান খুব সহজে হতো। এটা অনেকে বলছেন, কিন্তু উনি জানেন যে আসলে উনি, কারণ উনি তো রাজনৈতিক দলের নেতা ও চেয়ারম্যান, উনি ভালো বলতে পারবেন যে সমস্যার সমাধান হতো নাকি আরো সমস্যা লাগবে। আমার মনে হয় প্রপার টাইমেই ওনার যেই সময় চলে আসবেন। আমি একটা যে কথা বলতে চাই, আসলে
আমরা যারা সাংবাদিকতা করি এবং আপনিও নিজে সাংবাদিক ব্যারিস্টার মানুষ, আমাদের পেশাজীবী যারা না, তারা আসলে কখনো কোনো দলের সাথে ওইভাবে আমাদের সম্পৃক্ত থাকা উচিত না, এবং আমরা নাই। এবার একটা ভালো দিক ছিল এই যে আপনার প্রার্থী তালিকা বুঝে বলেন, কোনো সাংবাদিক এবং কোনো পেশাজীবী ওইভাবে কিন্তু আসলে এইভাবে সুযোগ পায়নি। ব্যারিস্টার সাহেবরা পাইছেন, তারা তো ব্যারিস্টার সাহেব সব দলেই আছেন, তারা আসলে ওইভাবে পেশাজীবী বলা যাবে না, কিন্তু ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার সুযোগ নাই, এবং এই যে গায়ক এবং খেলোয়াড় এদেরকে দেওয়া হয়নি। ব্যারিস্টার শাহরিয়ার, জি, বিএনপির এই যে বিদ্রোহ বা এই যে প্রতিবাদ, এর পেছনে আসলে কিছু মৌলিক কারণও রয়েছে। প্রথম কারণ হলো যে দীর্ঘদিন ধরে নির্বাচন নেই, অনেকেই নির্বাচন করতে চাচ্ছেন, এবং কারো কারো এটাই বোধহয় শেষ নির্বাচন। অলরেডি মির্জা ফখরুল ইসলামের মতো ব্যক্তি বলেছেন এটি আমার শেষ নির্বাচন। এই কারণে বিশেষ করে মূলত এই সংকটটা তৈরি হয়েছে। আপনার কি মনে হয় যে বিএনপির এই সংকট উতরাতে পারবে বা উতরানো সম্ভব? অভিজ্ঞতার দিক থেকে ক্রেডিট নেওয়ার জন্য জুলাই আমরা কোনো দল একক বা দ্বৈতভাবে না, জুলাই হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ। ঠিক যদি আমি বলি বাংলাদেশের যে 3টা ক্রিটিক্যাল মুভমেন্ট এসছে, সেটা বলবো জামাত ইসলাম এবং বিএনপি, মানে যেহেতু তারা একসাথে করে এসছে, বিএনপির অপরিপক্কতার জন্য। যেমন বিএনপি 91 সালে তত্ত্বাবধায়কের মধ্যে দিয়ে এসেছিলেন, 96 সালে তারা তত্ত্বাবধায়ক ভুলে যেয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন করছেন, সেজন্য কিন্তু আমাদের একটা সংকটে পড়তে হয়েছে। ঠিক 2006 সালেও কিন্তু একই ঘটনা হয়েছে। আর একটা জিনিস দেখেন, ওনারা অভিজ্ঞতার কথা বলেন, ওনারা সবসময় বলতেন যে ঈদের পর আন্দোলন। কোন ঈদের পর আন্দোলন সেটা কিন্তু দেন। অতএব অভিজ্ঞতা নিয়ে ক্রেডিট নেওয়ার কিছু নেই। দ্বিতীয় কথা, আমাদের সমন্বিতভাবে দেশটাকে গড়ে তুলতে হবে। আর ওনাদের প্রার্থিতার কথা যেটা আপনি বলছেন, অ্যাবসলিউটলি রাইট। সেটা হচ্ছে এবারে ভোটার তো ইয়ং জেনারেশন। যখন আপনি ইয়ং জেনারেশনকে অ্যাকোমোডেট করতে গেছেন, তখন দেখেছে রিপন, দুদু ভাই, এনাদের মতো সিনিয়র লিডাররা কিন্তু বাদ পড়ে গেছে। তো আপনাকে তো দুটার ব্যালেন্স করতে হবে। আর ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বাবা মা বাসায় থাকলে বাচ্চা ঠান্ডা। দেখেন আমরা সবসময় দেখতাম কখন বাবা আসে, বাবা আসলে কিন্তু আমরা কিন্তু চুপ। সো আমার বিশ্বাস তারেক জিয়া উনি যখন দেশে পদার্পণ করবেন, তখন এই ধরনের সমস্যাগুলো থাকবে না বলে আমার বিশ্বাস। এটা তাদের দলীয় ব্যাপার। আর বৃহৎ দল হলে দেখবেন যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সবসময় আগেও ছিল। এটাই হচ্ছে গণতন্ত্রের আর একটা প্রকার, যে 70 অনুচ্ছেদে যে হর্স ট্রেডিং দিয়ে আপনি যেভাবে বেঁধে রাখতেছেন, এইটা খারাপ। আপনি দেন, আপনি আপনার নমিনেশন দিচ্ছেন, উনি তো ওনার আলাদা প্রতীক নিয়ে করবেন যদি করেন। মুজাম্মেল হক চঞ্চল, রাজনীতিতে নির্বাচনী জোট বা সমঝোতা বাংলাদেশের নতুন কিছু নয়, এবং এর ভালো ফলাফলও পেয়েছে। আমরা 91-তে দেখেছি, 2001-এ ভালো করে দেখেছি, 96-তেও আওয়ামী লীগ যেটা সেখানে একটা জোটের ব্যাপার ছিল। এর মানে এটা খুব বাংলাদেশে কার্যকরী বলে বিবেচিত বা প্রমাণিত। আমরা দেখছি যে জামাত ইসলাম ইসলামিক দলগুলো নিয়ে একটা জোট করতে চাইছে, কিন্তু তারা অলরেডি বলেছে যে তারা কোনো রাজনৈতিক নির্বাচনে জোট করবে না, সমঝোতা করবে, আসন ভাগাবে। না, ওটা এক জিনিস, ওটা আলাদা, যার যার মতো আসন ছেড়ে দেওয়া। আপনি লক্ষ্য করেছেন যে বিএনপি মামুনুল হক এবং এনসিপিকে চাইছে কোনো না কোনো ফর্মে। তা এরা কোন দিকে যাবে, মামুনুল হক বা এনসিপি শেষ পর্যন্ত কোন দিকে যাবে এখনো কিন্তু স্পষ্ট নয়। আবার আরেকটা সংকট দেখা দিয়েছে ছোট দলগুলোর জন্য, যে জোটে থাকলেও নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এটা অনেকে রীতিমতো মাথা খারাপ শব্দটা আমি ব্যবহার করছি, কিন্তু কিছু করার নেই, এটাই যথার্থ শব্দ। এই যে জোট, এই যে নির্বাচন প্রতীক নিয়ে আলাদা নির্বাচন করা, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জোটের যারা ছোট ছোট দল, যারা নেতা, তারা তো আসলে এমপি হওয়ার জন্য এই জোটে আসছে, অন্য তো কোনো কারণ নেই। এমপি হবে, মন্ত্রী হবে, অথবা আদর্শ কারণ নেই, না আসবে কেন? কাজে ক্ষমতার ভাগাভাগিতে যে কারোর সাথে সমঝোতা হতে পারে। আমরা তো দেখেছি যে এই ফ্যাসিদের সাথে কিন্তু জামাত ইসলাম যুগপৎ আন্দোলন করছে বিএনপির বিরুদ্ধে, এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে। আবার কি হলো, ফ্যাসিদের বিরুদ্ধে জামাত বিএনপি একসাথে 17 বছর আন্দোলন করেছে। আমি কিন্তু কথাটা আপনি একটা সাথে গুলো দেন না, আন্দোলন সমঝোতা হইতে পারে। একসাথে আন্দোলন করছে কেন? ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, তারা ক্ষমতা আসবে সেই জন্যই তো। আবার ওদিকে আন্দোলন করছে কেন? যাতে বিএনপি হঠাৎ তত্ত্ব নিয়ে আসে। একই জিনিস হলো, ক্ষমতার ভাগাভাগি সবই। এখন বিএনপি যারা মামলাকে চাচ্ছে অথবা এনসিপি চাচ্ছে, এবং আমার যা ধারণা শেষ পর্যন্ত আসলে পদ্মার অন্তরালে সবাই মিলেমিশে কিন্তু একটা পার্লামেন্ট হবে। এখানে দেখবেন আপনি ওই জামাতও থাকবে, এখানে ওই জামাতের আসনগুলো জামাতই পাবে, মামলাকে পাবে, চরমনে পিসাবরও পাবে, এবং এনসিপি পাচ্ছে না। এইখানে কিন্তু সবচেয়ে একটা ভালো চমৎকার একটা উল্লেখযোগ্য ঘটনা হতে পারে। আমরা 2024 নির্বাচনে দেখেছি আনোয়ার হোসেন মঞ্জু, হাসান ইনু, রাশিদ খান মেননের মতো লোক নৌকা প্রতীক নিয়ে ইলেকশন করেও কিন্তু বড় হয়েছে। আমি আশা করব
এরকম হয়তো এবার কিছু হবে না। যারা নিজের প্রতিনিধি দাঁড়ালেও মানুষ তাদের মূল্যায়ন করবে, এবং আমরা চাই যে একটা ভালো পার্লামেন্ট হোক এবং ভালো সব সব দলমত নির্বিশেষে সবাই আসুক, জামাতেরও থাকুক, ইসলামী আন্দোলনের লোকজনও থাকুক, এনসিপি থাকুক, সবাই মিলে একটা এই দেশকে আগামী বাংলাদেশ বিনির্মাণে একটা সবাই একটা ভূমিকা রাখুক। ব্যারিস্টার শাহরিয়ার, আসলে জোটের প্রসঙ্গ আসবে নির্বাচন আসলে, কারণ আমরা বলছিলাম খুবই কার্যকরী, এবং এখানে কার কত এক জায়গা হতে পারলো সেটা একটা দেখানোর ব্যাপার রয়েছে। অনেকে বলছেন যে বিএনপি এবং ছোট দলগুলো প্রতীক বরাদ্দ নিয়ে একটু সংকটে পড়েছে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি কিন্তু যার যার প্রতীকে নির্বাচন করতে হবে জোটে থাকলে এটা সমর্থক ছিল। পরবর্তী সময় যখন আরপি হয়ে গেল তখন কিন্তু ছোট দলগুলো চাপে পড়ে বিএনপি একটা আবেদনও জানিয়েছিল, আবার এনসিপি এবং জামাত এটা বিরোধিতা করেছে। শেষ পর্যন্ত সরকার তার নিজের সিদ্ধান্তেই অটল ছিল। আপনার কি মনে হয় এটা একটা সংকট তৈরি হবে ছোট দলগুলোর জন্য? না, আমি দুইটা জিনিস আপনাকে প্রথমে বলে নিই। যেহেতু আমি এলাকায় যাই, মানুষ কিন্তু বারবার ভোটের সময় বলতেছে ভাই ভোট 17 বছর দিতে পারিনি, আবার যেন এরকম না হয় এই ভোটের পর আবার 17 বছর যেন আবার আমাকে ভোট দিতে না হয়। তার মানে মানুষ একটা আদর্শিক পরিবর্তন। মানুষ তো আমাদের দেশে প্রতীক দেখে সবসময় ভোট দিয়ে অভ্যস্ত। সেকেন্ড জিনিস পিয়ার এই জন্য বলা হয়েছিল যে আপনি পিয়ার হলে তো আপনাকে এই যে আলাদা আলাদা আইডেন্টিটি, আপনি ভাই যেটা হচ্ছে ভাগ বড়ার রাজনীতি করে লাভ নেই, এখন চেঞ্জ হয়ে গেছে। আপনাকে আদর্শের ভিত্তিতে জোট করতে গেলেও আদর্শের ভিত্তিতে, যেমন 8 দলীয় জোট যেটা জামাত ইসলাম করছে সেটা একটা আদর্শের ভিত্তিতে, বিএনপির যে জোট সেটা একটা আদর্শের ভিত্তিতে। সেই এই আদর্শের ভিত্তিতে যখন হবেন, এই ফর্মটা যখন আলাদা আলাদা ছোট দলও তাদের আইডেন্টিটি তো ক্রিয়েট হতে হবে, সেটাই তো গণতন্ত্রের বিউটি। আচ্ছা ব্যারিস্টার শাহরিয়ার, কেউ কেউ বলছেন যে এবারে নির্বাচনে জোট বলুন, দলীয় প্রতীক বলুন বা দল বলুন, এগুলোর চেয়ে ব্যক্তি প্রাধান্য পেতে পারে। আপনার কি মনে হয়? না, এটা এদেশে এই দেশ না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হবে না। কেন এই কথাটা বলতেছি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হবে না? আমাদের নেচারটা, পলিটিক্যাল নেচারটা আবহাওয়ার কারণে হোক যেভাবে হোক আমাদেরটা ডিফারেন্ট। ওই কারণে দেখবেন ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, নেপাল বলেন, পার্সনের চেয়ে এখানে দলীয় সিম্বল, যেমন আপনি যত কথায় বলেন যারা যারা দল থেকে বের হয়ে, আমি বলছিলাম যে ধরুন একটু চাঁদাবাজ প্রার্থী হলো যে কোনো দলের, হ্যাঁ, তাকে জনগণ কি আগের মতো রিসিভ করবে যেহেতু বড় দলের প্রার্থী বা ছোট দলের প্রার্থী? না না, এখানে কিছু কথা আছে যে এক্সেপশনাল দুই একটা বিশাল দলের মধ্যে দুই একটা ঢুকে যেতে পারে, কিন্তু যদি চাঁদাবাজের সংখ্যা বেশি হয় তাহলে ওই দলের জন্য সেটা ডিজাস্টার হবে। এটা হচ্ছে আমার এখানে আমি একটু বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে ব্যক্তি বড় হবে কিনা দল বড় হবে কিনা, আপনি দেখেন আমাদের চেয়ে উনি ডেভেলপ, আমি ওনার সাথে একমত যে আমরা ব্যক্তি দলটাকে এবং নেতাদেরকে বড় করে দেখি। আমরা কিন্তু অনেকে আমাদের মায়ের জন্মদিন জানি না, আমার মাকে কোনো একটা কেক কেটে খাওয়াই না জন্মদিনে, কিন্তু আমরা নেত্রীদের জন্মদিনে কিন্তু কেক কাটি। তাহলে বলে কি বোঝা গেল যে মায়ের খবর রাখে না, কিন্তু নেত্রীদের জন্য আমরা জীবন দিয়ে ফেলাই। আমার মনে হয় ব্যক্তির চেয়ে দলই অবস্থা বেশি হবে। মুজাম্মেল হক চঞ্চল এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।